বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। বিশেষ করে ঢাকা নগরবাসীর জন্য বহুদিন পরে একটি প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচন হতে যাচ্ছে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে, যে রাজনৈতিক প্রেক্ষাপটটি সম্পূর্ণরূপে অনিশ্চয়তায় ভরা, একটা চরম অস্বস্তি, অসহায়তার মধ্যে ছিল বাংলাদেশ। সেখান থেকে এই নির্বাচন বেশ খানিকটা স্বস্তি এনে দিয়েছিল বাংলাদেশের, বিশেষ করে নগরবাসীকে এবং বাংলাদেশের জনগণকে। এবং এই জায়গাটিতে এখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে আশঙ্কার মধ্যে ছিলেন যে যারা আন্দোলনে ছিলেন বিএনপি নেতৃত্বে ২০ দলীয় জোট, তারা এই নির্বাচনে অংশ নেবেন কিনা। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিয়েছেন এবং এই আশঙ্কাও ছিল যে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা। তাদের ভাষায় নানা বাধা প্রতিকূলতার মধ্যেও তারা শেষ পর্যন্ত নির্বাচনে আছেন এবং আজকে এই নির্বাচনে তারাও প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ তাদের সমর্থিত প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই। নির্বাচনটি, আজকের দিনটি কেমন যাবে, নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ কতটা হবে, নির্বাচনে কোনো রকমের ব্যত্যয় ঘটবে কিনা, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে ধরনের অভিযোগগুলো বিভিন্ন সময় থাকে, কারচুপি, ভোট জাল, নানা ধরনের অভিযোগ, সেগুলো হবে কিনা, শান্তিপূর্ণ হবে কিনা নির্বাচনটি, সব মিলিয়ে এই নির্বাচন স্বস্তির পথে আরও নতুন কোনো মাত্রা যোগ করবে না আরও বড় কোনো অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে, এসব নানা প্রশ্ন রয়েছে। উৎসাহ প্রার্থীদের মধ্যে প্রচুর, বিশেষ করে ঢাকা উত্তরে বেশ অনেক প্রার্থী, তরুণ প্রার্থী ছিলেন, আলো ছড়িয়েছেন তারা এবং তাদের নিয়ে উৎসাহ ছিল। গণমাধ্যমগুলো আলোচনায়, গণমাধ্যমের বাইরে যারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কাজ করেন, নির্বাচন নিয়ে কাজ করেন, তারা বিভিন্ন সংবাদপত্র এই প্রার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে, জনগণের সামনে, ভোটারদের সামনে তারা কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত শেষটা ভালো হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। আর এই নির্বাচনের দিনের তৃতীয় মাত্রায় আলোচনা করবার জন্য আমার অতিথি বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, আমার ডানে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, আপনার কাছে প্রাক্তন নির্বাচন কমিশনার হিসেবে প্রশ্ন যে এই নির্বাচনের আয়োজন শেষ পর্যন্ত কেমন দেখছেন আপনি? নির্বাচন কমিশন নির্বাচনটিকে যেভাবে আয়োজন করছে এবং আজকে যে জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, সর্বশেষ অবস্থা সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাই আমরা। ধন্যবাদ জিল্লুর। তৃতীয় মাত্রার দর্শকদেরকে আমার সালাম, অভিনন্দন। আপনার প্রশ্নটা যদি আমি কয়েকটি ভাগে উত্তর দেব। ইলেকশন ম্যানেজমেন্টের কয়েকটি ভাগ আছে এবং সেই ভাগের প্রথমটি হচ্ছে, একটা হচ্ছে লজিস্টিক্যাল ম্যানেজমেন্ট, আরেকটি হচ্ছে আপনার ইলেকট্রাল ম্যানেজমেন্ট। আমি দুটো একটু বুঝিয়ে বলি। ইলেকট্রাল ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার শিডিউল ডিক্লেয়ারের পরের থেকে মনোনয়নপত্র দেয়া, ক্যাম্পেইন পিরিয়ড এবং ভোটিংয়ের পরের গ্যাজেট পর্যন্ত, মানে রেজাল্টটা সরকারি করা পর্যন্ত, এটাকে যদি আমি আপনার ইলেকট্রাল সিস্টেম ও প্রসেসের কথা বলি, এটা একটা ভাগ। আর একটা ভাগ হচ্ছে লজিস্টিক্যাল প্রিপারেশন। লজিস্টিক্যাল প্রিপারেশন বলতে এই ব্যালট বাক্স সংক্রান্ত যা দরকার, ব্যালট পেপার, ব্যালট বাক্স সংক্রান্ত যা দরকার, এটা এই ম্যানেজমেন্টটা ইলেকশন কমিশন, বাংলাদেশ ইলেকশন কমিশন যথেষ্ট পারদর্শী। মানে যে কোনো সময় যে কোনো নির্বাচন করতে হলে এগুলো কিন্তু যথাসময়ে আপনি পাবেন। এবং এখন তো ব্যালট বাক্স বাইরের থেকে বানানো হয়, ইউনিক টাইপের ব্যালট বাক্স, কাজেই এই প্রিপারেশনের যে কোনো ইলেকশন কমিশন পারদর্শী, ইলেকশন কমিশনের লোকজন ট্রেন্ড, তারা সবকিছু অ্যারেঞ্জ করতে পারে। এখন আসি, এটা এই দিকটাতে আমি মনে করি কোনো ঘাটতি আমি দেখিনি। এই দিকটা সম্পূর্ণভাবে টোটালি প্রিপেয়ার্ড, কালকে ইলেকশনের জন্য তারা সম্পূর্ণভাবে তৈরি। আমি যদি আরেকটি ভাগে আসি, মানে ইলেকট্রাল প্রসেসটা কেমন হয়েছে, সেই প্রসেসে আমি যদি যাই, তাহলে একটা স্টেজে প্রথম জিনিসটা যেটা দেয়, এই প্রসেসের ভিতরে আমরা একটা নতুনত্ব দেখেছি। সেই নতুনত্বটা হচ্ছে মানে ক্যান্ডিডেট কোয়ালিটি। মানে অন্যান্য যে কোনো নির্বাচনের তুলনায় এবার ক্যান্ডিডেট কোয়ালিটি কিন্তু অনেক ভালো। সেটা শুধু মেয়র ক্যান্ডিডেট যে তারা নয়, এমনকি ওয়ার্ড কাউন্সিলর যারা ক্যান্ডিডেট হয়েছেন তারাও কিন্তু অতীতের থেকে আমার মনে হয় বেটার লট। লেখাপড়া, শিক্ষা দীক্ষা, রুচি, অভিরুচি এবং কাজে ক্যান্ডিডেটদের কোয়ালিটেটিভ ভালো হওয়াতে আমরা কিন্তু ওই ধরনের ক্যান্ডিডেট আমরা যা সাধারণত দেখে থাকি,
মাঠ স্লিঙ্গিং, একজন আরেকজনের কুচ্ছা গাওয়া, ওই ধরনের আমরা ওটা দেখছি না। আমরা একটা মোটামুটি একটা সহ অবস্থানের জায়গা দেখছি। সেটাও কিন্তু মানে নমিনেশন থেকে ক্যান্ডিডেট পর্যন্ত দ্যাট ওয়াজ ফাইন। মুশকিলটা হলো যেখানে যেখানে ম্যানেজমেন্টের মানে এই ইলেকট্রাল প্রসেসের ম্যানেজমেন্টে যেটা আমি সমস্যা দেখছি, আমরা একটা বিশাল রাজনৈতিক সংকটের মধ্যে থেকে নির্বাচনটা হয়েছে। এই নির্বাচনটা প্রথমত হলো যে এই টাইমিংটা, একবার যে টাইমিংটা যখন এই নির্বাচন নিয়ে কথা উঠলো, কারণ এটা সরকারি নির্বাচন কথা নিয়ে উঠলো, তখন ইলেকশন কমিশনকে বলতে শোনা গেল যে তারা চিন্তা ভাবনা করছে রোজার আগে নির্বাচনটা করবে। তখন অনেকগুলো, যেমন এখন ধরুন যে আইসিসি ক্রিকেট খেলা চলছে, এখন পুলিশ ইনভলভ, এখানে মানুষের অ্যাটেনশনটা ক্রিকেটের দিকে ছিল এই কয়দিন। আর কালকের থেকে বোধহয় টেস্ট খেলা শুরু হচ্ছে, আজকের থেকে টেস্ট খেলা শুরু হচ্ছে। এই সব কিছু মিলিয়ে তখন মনে হচ্ছিল জুনের দিকে হবে, তার মানে ইলেকশন কমিশনকে কিছু সময়, তাদের অন্যান্য প্রিপারেশনের সময়। কিন্তু হঠাৎ করে এটা এই মাসে শেষের দিকে হলো। এইখানে একটা তড়িঘড়ির বিষয় আছে। এইখানে আমার মনে হলো যে হঠাৎ করে এই নির্বাচনটা আসছে, এবং এটার পিছনে অফকোর্স হয়তো কোনো পলিটিক্যাল বিগার গেমের কথা হতে পারে, যেটা আমার জানা নেই, কিন্তু অনুমান ভিত্তিক অনুমান করা যায়। যেটা হয়তো অনেকে ভেবেছেন যে এইভাবে ইলেকশন করলে হয়তো যারা এই জ্বালা পোড়া অন্যান্য আন্দোলনের মধ্যে আছে বলে কথিত, তারা হয়তো এই নির্বাচনে আসবে না বা অন্য কিছু হবে, বা সেটা দিয়ে একটা দেখানো যাবে বিশ্বকে যে অপোজিশনে যারা আছে দে আর নট ইন্টারেস্টেড ইন রেগুলার ডেমোক্রেটিক প্রসেস। হতে পারে বা নাও হতে পারে। এখন এই ইলেকশনটা এই সময়তে করাতে ইলেকশন কমিশনের এই প্রসেসে আমি দেখছি যে অনেক ঘাটতি দেখা যাচ্ছে। যেমন ঘাটতি হচ্ছে, প্রথম কথা যদি আমি বলি, যে এই তড়িঘড়ি করে করাতে অনেকগুলো ব্যবস্থা যেগুলো তারা নিতে পারতেন, আমি মনে হয় সেই সমস্ত ব্যবস্থা তারা নিতে পারেন নাই। যেমন আপনি মনে করেন যে নিজস্ব লোকজন দিয়ে আচরণবিধিটাকে অবজার্ভ করা, এই টাকা পয়সার যে ইউজ হচ্ছে সেটাকে মনিটর করা, এইসব বেশ যথেষ্ট প্রিপারেশনের দরকার হয়, যে প্রিপারেশনটা আমার মনে হয় ছিল না। দ্বিতীয়ত যদি আপনি দেখেন, ইলেকশন কমিশন যথার্থই খুব শক্ত শক্ত কথা বলছে আচরণবিধি নিয়ে, কিন্তু আচরণবিধি প্রথম থেকে লঙ্ঘিত হয়ে গেছে। যখন এই নমিনেশনের কথাগুলো আসলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে ডেকে কথা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বলা মানে হচ্ছে এটা এখন গেটটা ওপেন হয়ে গেল। সো নমিনেশন যখন শুরু হলো, কেউকে বসানো হচ্ছে, কেউ করা হচ্ছে, উইচ ইজ টোটাল ভায়োলেশন অফ দি ল। অধীর আলম মজুমদার সাহেব তো মুখস্থ পড়ে বলেন, আমাকে খুলে দেখতে বলা আছে যে আপনি কাউকে বসাতে পারবেন না, আপনি কাউকে বাধা দিতে পারবেন না প্রার্থী হতে, বিকজ দিস ইজ লোকাল ইলেকশন, দণ্ডনীয় অপরাধ। তো এইখান থেকে শুরু হলো। তারপরে তো একজন শুরু করলেন, তারপরে তো শুরু হলো ওই পাশ থেকেও। করতে করতে যে অবস্থাটা আমরা দেখছি, এই যে যতগুলো আচরণবিধি ভায়োলেশন হচ্ছে, আজকেও হয়েছে। একজন ভাইস চ্যান্সেলর তিনি ওখানে দাঁড়িয়ে বললেন যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন করে বলেছেন ভোট অমুক একজন ক্যান্ডিডেটের পক্ষে ভোট চাওয়ার জন্য। আমার কথা হলো যে মাননীয়, আমি তো বিশ্বাস করি না যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার মতো একজন ভাইস চ্যান্সেলরকে টেলিফোন করে বলবেন। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী ধরেও নি যে মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন, তাহলে তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীর রেফারেন্সটা কেন দিবেন? ওনাকে আপনি কি মেলাইন করার চেষ্টা করছেন? এই যে আচরণবিধির মানে টোটাল লঙ্ঘন, এবং এটা হয়েছে টলারেট করতে করতে। বেগম খালেদা জিয়াকে আপনি চিঠি দিয়েছেন, ভালো, আমি হলেও দিতাম, কিন্তু বেগম খালেদা জিয়া প্রথম দিন যেদিন বেরোছে সেদিন কেন দিলেন না? এবং ওনাকে যে প্রথম দিন হামলা করার ব্যাপারটা হতো, তখন কেন ওটা আটকানো হলো না? ওটা না করাতে যেটা হয়েছে, আমি এত কথা বললাম এই কারণে, ওটা না করাতে যেটা হয়েছে, পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, মানুষ শঙ্কিত হয়ে গেছে যে একজন এরকম তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, এত বড় একটা দলের নেত্রী, উনি কি করেছেন না করেছেন আমি ওনার অনেক বিষয় অত সাপোর্ট করি না, কিন্তু ওনাকে যদি প্রোটেকশন দিতে না পারে, পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের কোনো অ্যাকশন নাই, ওনাকে যদি প্রোটেকশন দিতে না পারে, তাহলে এই লোকগুলো যখন নির্বাচনের দিনে এই তাণ্ডবটা করবে, জনগণকে কে প্রোটেক্ট করবে? যেই কারণে আমরা দেখলাম যে একটা আর্মির, ইলেকশন কমিশন বলছে যে আমরা 32,000 না 36,000 লোক দিয়েছি, র্যাব বলছে আমরা 5,000 র্যাব দিয়েছি, তারপরেও মানুষ আর্মি করছে।
সেটা ওনা সবাই জানে কেন আর্মি করছে। এবং আর্মি নিয়েও শেষের দিকে আমি জানি আমাদের সাথে এটা হয়েছে নারায়ণগঞ্জের ইলেকশনে। আমি ঠিক যখন বলছে তখন আমি জানতাম যে এটা রিপিট হতে যাচ্ছে, কিন্তু ইলেকশন কমিশনের উচিত ছিল এটাকে ক্লিয়ার করা। যেরকম মানে আমাদের না, কিন্তু আপনাদের সময় তো সঙ্গে পার্থক্য হলো যে আপনারা চেয়েছিলেন, পাননি। হ্যাঁ। আর এবার হয়েছে যে ইলেকশন কমিশন বলেছে যে আর্মি থাকবে, 4 ঘন্টা পরে ইলেকশন কমিশনই আবার আর্মিকে জানিয়েছে যে তোমরা তোমাদের জায়গায় থাকবে, আমাদের দরকার হবে না। বাহ্যিক দেখছি, না বাহ্যিক দেখছি, এটা তো বাহ্যিক দেখছি। ঘটনাটা কি আমরা তো জানি না। ইলেকশন কমিশন তো আমরা তো ইলেকশন কমিশনকে দায়ী করব, কারণ ইলেকশন কমিশন তো আইনত এত ক্ষমতাবান। অবভিয়াসলি দায়ী তো সরকারকে দায়ী করে তো লাভ। দায়ী তো ঠিকই আছে, মানে দায়ী আমরা পাইনি, আমরাও তো দায়ী। আমরা এত ক্ষমতাবান, আমরা চাইলাম সরকার দিল না, কিন্তু আমরা তো আমাদের পজিশন ক্লিয়ার করেছিলাম, ফর গুড আর ফর ব্যাড। এই কারণে এইখানে নির্বাচন কমিশনে এই আরেকটা চিঠি দেওয়ার পিছনে কি রহস্য আছে এটা কিন্তু জানি না। ওনারা ক্লিয়ার করেন, ভালো করতেন যদি ওনারা ওনাদের পজিশনটা ক্লিয়ার করতেন, তাহলে মানুষের একটা আস্থাটা আসতো। এখন এই আরেকটা লাস্ট, এটা তো মানুষের আস্থার অভাব হয়ে গেছে। এই আস্থার অভাব হতে আরো টুকটাক তো অনেক কিছুই হচ্ছে, মানে আচরণবিধি। আমি তো শেষের দিকে দেখছি আচরণবিধি এটা মানে মিসনোমার, এটা দরকারই ছিল না। মন্ত্রী মহোদয়রা এখন আবার আরেকটি বড় জিনিস যেটা হচ্ছে, যেটা পেপারে দেখলাম, 173 জন এমপি সাহেব যদি মাঠে থাকেন 2 সিটিতে, মানে ওনারা তো ভোটারও না, ওনারা যদি মাঠে থাকেন না, তদারকি করতে থাকেন, তাহলে এই নির্বাচন কতখানি প্রভাবিত হবে চিন্তা করেন। আর লাস্ট কথাটা আমি বলে শেষ করে দিচ্ছি, এই নির্বাচনটা আমি পত্রপত্রিকার অনুভব যেটা করছি, অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা লোকাল ইলেকশনকে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ধরছে। এখানে কিন্তু বিদেশি অনেক অবজারভার চলে আসে, শতাধিক অবজারভার। এর আগে কিন্তু কোনো লোকাল ইলেকশনে এরকম অবজারভার আসে না। তার মানে এই জায়গাটাতে আমার মনে হয় যে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে এই নির্বাচনটা কত সুষ্ঠু করতে পারে, কত সুষ্ঠু করতে পারে। এটা এখন এক কথা আমি এখানে স্টপ করতে চাই, এই নির্বাচনটি এখন লোকাল ইলেকশন নাই, এখন এই নির্বাচন লোকাল প্রার্থীদের মধ্যে নির্বাচন নয়, এই নির্বাচনটি টোটালি হয়ে গেছে 20 দল ভার্সাস 14 দল, এবং এটা ওপেন এখন হয়ে গেছে। এবং আই এম সরি টু সে যে আচরণবিধি বলে কোনো জিনিস আসবো আবার আপনার কাছে। ডক্টর বদিউল আলম মজুমদার, নির্বাচন নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। এই নির্বাচন নিয়ে স্থানীয় সরকারের প্রতিও আপনার বিশেষ দুর্বলতা রয়েছে, এবং প্রার্থীদের সঙ্গে সুজন অনেক আয়োজন করেছে, মত বিনিময় সভার, আচরণ নিয়ে কথা বলছেন। সব মিলিয়ে আজকের দিনটা কেমন যাবে, এটি একটি প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আপনি কি মনে করেন? এটা বলা দুরূহ, তবে এখন আমরা দিনের শুরুতে আমরা যেটা বলতে পারি, একটা অস্বস্তি, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। যে অস্বস্তির কারণ ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন অনেকগুলো বলেছেন, এবং অনিশ্চয়তা যে দিনটা কেমন যাবে তার উপর নির্ভর করবে যে আমাদের ভবিষ্যৎ রাজনীতি। যে অস্বস্তির কথা উনি বিস্তৃতই বর্ণনা করেছেন, যে উনি আস্থাহীনতার কথা বলেছেন। নির্বাচন কমিশনের উপর দুর্ভাগ্যবশত ক্রমান্বয়ে মানুষের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। যে 2014-এর 5 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচন কমিশন মোটামুটি, এই নির্বাচন কমিশনের মোটামুটি যে সফলতার সাথে তারা কতগুলো বেশ কয়েকটা স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেছে, খুব একটা সমস্যা হয়নি, এবং নিরপেক্ষতার সাথেই ওগুলো সম্পন্ন হয়েছে। কিন্তু 5 জানুয়ারি প্রশ্নবিদ্ধ নির্বাচন তারা করেছেন, বিশেষ করে উপজেলা নির্বাচন। আমি আসতেছি 5 জানুয়ারির পর থেকে, 5 জানুয়ারি 2014 নির্বাচনের পর থেকেই যে এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, এই নির্বাচন কমিশনের উপর আস্থা, ক্রমান্বয়ে মানুষের আস্থাহীনতার সৃষ্টি হচ্ছে। এই যে এবং উপজেলা নির্বাচনে প্রথমবারের মতো যে 2007-এ ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব উনি যখন নির্বাচন কমিশনার ছিলেন, 2007-এর 4 অগস্ট প্রথম নির্বাচন হয়, কার্টন ওপেনার আপনাদের। এরপর থেকে এই যে 2013 শেষ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সেখানে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হয়েছে, কোনো ব্যাপক ধরনের কোনো সহিংসতা ঘটেনি এবং কোনো প্রাণহানি ঘটেনি। 2-1টা প্রাণহানি করেছেন ওই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাও নির্বাচনের পরে,
কিন্তু নির্বাচনের সময় কিছু হয়নি, প্রার্থীরা একে অপরের প্রতিশোধ নিয়েছে। কিন্তু এই প্রথমবার উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, ব্যাপক ওই যে সিল মারা হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে, সহিংসতা ঘটেছে এবং অনেক প্রাণহানি ঘটেছে। এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো রকম ব্যবস্থা না নিয়ে, এবং এখানে প্রসঙ্গত তখন কিন্তু সেনাবাহিনী ছিল এবং সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল, কিন্তু সেনাবাহিনীকে ব্যবহার করা হয়নি। সেনাবাহিনীকে যদি যে রিটার্নিং অফিসার যদি না ডাকে, কাজে না লাগানো হয়, সেনাবাহিনীর কিছুই করার থাকে না। তো সেনাবাহিনীর উপস্থিতিতে এইসব ঘটেছে এবং নির্বাচন কমিশন কোনো কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, অন্তত আমাদের জানা মতো। এবং এরপরে ওই যে কয়েকটা স্থগিত জায়গায় যে নির্বাচন হয়েছে সেগুলো তো সম্পূর্ণ এই যে পক্ষপাতদুষ্ট নির্বাচন ছিল। কিন্তু এরপরে তাদের কাছ থেকে যে বক্তব্য আসলো, আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি উপজেলা নির্বাচনের সময় বাইরে ছিলেন এবং ফিরে এসে তিনি বললেন যে যা ঘটেছে এই জন্য তারা দায়িত্ব নেবেন না। তো এখন তারা যদি দায়িত্ব না নেন তাহলে কে নেবে? তারাই তো সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদেরকে তো এই দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য। শুধু তাই নয়, তাদেরকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, তাদেরকে ইনহেরেন্ট পাওয়ার, রিজার্ভার অফ পাওয়ার দেওয়া হয়েছে। এবং আমাদের সংবিধানের 119 অনুচ্ছেদের যেটা ওই যে সুপ্রিম কোর্টের যেটা ব্যাখ্যা, সেটা হলো তাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে প্রয়োজনে আইনের সাথে, বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, যেই দায়িত্ব সাধারণত সংসদের। তো এইরকম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তারা তো ক্ষমতা ব্যবহার করে নাই, বরং ওই যে বলেছিল আমরা দায়িত্ব নেব না, দায় নেব না। তো এর জন্য তাদের উপর যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে এবং এটা ধারাবাহিকতা রক্ষা পেয়েছে। উনি যেটা বর্ণনা দিয়েছেন যে তারা এই নির্বাচনের সময়ে এই যে দলীয় ভিত্তিতে মনোনয়ন দেওয়া, তারপরে অনেক এই যে বিলবোর্ড থেকে আরম্ভ করে বিরাট অঙ্কের অর্থ বিত্তবান প্রার্থীরা ব্যয় করেছে, নির্বাচন করেছে, ট্রু শব্দটি করে নাই। তারপরে এই অনিশ্চয়তার একটা বড় কারণ হলো, অস্বস্তির একটা বড় কারণ হলো নির্বাচন কমিশন এই পর্যন্ত কঠোরতা, নিরপেক্ষতা এবং এই যে দৃঢ়তা প্রদর্শন করতে পারেনি। আরেকটা হলো এই নির্বাচনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পক্ষ হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি গত 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এর পরবর্তীকালে যে চরমভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন ক্রমাগতভাবে দলীয়করণের শিকার হয়েছে। এটা বহুদিন থেকে হয়ে আসছে, কিন্তু এখন ক্রমাগতভাবে এটা চরম আকার ধারণ করেছে। তো এরা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, এবং এই কারণেই কিন্তু মানুষ সেনাবাহিনীর দাবি করে আসছে। এবং সেনাবাহিনীকে নিয়ে তো নির্বাচন কমিশন একটা খেলা করেছে, একটা ডিগবাজি, এবং যেটা তাদের আস্থাহীনতা সৃষ্টির ব্যাপারে, তাদের উপর আস্থাহীনতা সৃষ্টির ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই জন্যেই অস্বস্তি। আরেকটা হলো আমাদের রাজনৈতিক দল, আরেকটা পক্ষ। তো এই নির্বাচনটা কিন্তু এক অর্থে নির্বাচন কমিশনের জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারের জন্য একটা অগ্নিপরীক্ষা। একই সাথে আমাদের রাজনৈতিক দলেরও জন্য অগ্নিপরীক্ষা। রাজনৈতিক দল যে আচরণ করেছে অতীতে এবং সম্প্রতি এই যে গত কয়েকদিনে বেগম জিয়ার উপর হামলা টামলা, এইসব আরও কিছু কিছু ক্ষেত্রে, তো এদের এই যে যদি বিশৃঙ্খল আচরণ করে, তাহলে কিন্তু আমরা একটা এই যে অস্বস্তি নয়, একটা চরম বলবো, একটা পক্ষপাতদুষ্ট নির্বাচন হবে। এবং এই পক্ষপাতদুষ্ট নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হয়। নির্বাচন হলো, আপনি তো 3টে সিটি কর্পোরেশনে ঘুরেছেন, ভোটারদের সঙ্গে মত বিনিময় করেছেন, প্রার্থীদের সঙ্গে। আপনার কি মনে হয় ভোটাররা আজকে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে কতখানি উৎসাহী? কোনো জরিপ অবশ্য বলছে যে ভোটারদের খুব একটা উৎসাহ নেই, কিন্তু নির্বাচন নিয়ে যে ধরনের সংশয় আপনারা প্রকাশ করছেন, অনেকেই প্রকাশ করছে, সেই সংশয় কাটিয়ে ওঠা অনেকখানি সম্ভব হয়, হয়তো সর্বাংশে সম্ভব হয় না, যদি ভোটারদের উপস্থিতিটা ভোট কেন্দ্রে থাকে। সেই জায়গাটাতে কি মনে হচ্ছে? সেই জায়গাতে আমি যেটা বললাম অস্বস্তি, এই অস্বস্তি কিন্তু মানুষকে নির্বাচনে ওই যে দিনে গিয়ে ভোট দিতে নিরুৎসাহিত করবে। কারণ এই গতকালকে কিছু কিছু জায়গায় সহিংস ঘটনা ঘটেছে।
এবং এই যে কিছু কিছু জায়গায় যে এমন সব কর্মকাণ্ড ঘটেছে যেটা মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে, যার জন্য সে ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। আর মধ্যবিত্তরা ধরেন নিম্নবিত্তদের সেখানে টাকা পয়সার খেলা হবে, এবং এই টাকা পয়সার খেলাতে মোবাইল ব্যাংকিং অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল ব্যাংকিং বন্ধ হলো আরো কয়েকদিন আগ থেকে বন্ধ করে দিয়েছিল, এখন একদিনের জন্য বন্ধ করে। তবুও টাকা পয়সার খেলা হবে, সেখানে হয়তো ভোটার উপস্থিতি হতে পারে, এবং সেখানে কেন্দ্র দখল, ওখানে জালিয়াতির কারচুপির সম্ভাবনা বেশি। তো অন্য জায়গায় অন্যরা ওই যে কিছু কিছু মধ্যবিত্ত তাদের উৎসাহটা বরং কম হওয়ার এই সম্ভাবনা বেশি। তবে একটা জিনিস যেটা লক্ষণীয়, মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আছে, মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ আছে, এবং এই ক্ষোভটা যদি তারা এই জাতীয় দুই কারণে ক্ষোভ আছে। একটা হলো জাতীয় নির্বাচনে অনেক ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবং তার থেকে তাদের মধ্যে ক্ষোভ। আরেক অংশের মধ্যে ক্ষোভ আছে যে গত 3 মাসে যে সহিংস আন্দোলন হলো সে ব্যাপারেও ক্ষোভ আছে। এখন এই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি নিয়মতান্ত্রিকভাবে না হয় নির্বাচনের মাধ্যমে, এবং এটা যদি মানুষের গণরায় প্রতিফলিত না হয় নির্বাচনের মাধ্যমে, তাহলে কিন্তু এই ক্ষোভটা কিন্তু অনিয়মতান্ত্রিকভাবে ওই যে এর প্রতিফলন ঘটতে পারে। তো আমরা এক অর্থে একটা বারুদের স্তূপে দাঁড়িয়ে আছি, যে এই বারুদের স্তূপটা যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে এটাকে যদি আমরা এই যে বোমা যেভাবে আমরা করি, ওই যে বোমা থাকতে ডিস্ট্রয় করি, হ্যাঁ, ওইভাবে যদি নিয়মতান্ত্রিকভাবে না করা হয়, তাহলে কিন্তু এটার পরিণতি, এই যে আমি যেটা বলছি, অনিশ্চিত ভবিষ্যৎ, সেই দিকে আমরা যেতে যেমন পারি। ব্রিগেডিয়ার হুসাইন যেমনটা আচরণ বিধি সহ নানা প্রসঙ্গ উল্লেখ করলেন। আরেকটি হলফনামা, এর আগেও জাতীয় নির্বাচনে আপনারা হলফনামা নিয়ে পরে প্রার্থীদের নানা ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন। এবারও তো এরকম অনেক কিছু হলফনামায় জানা আছে যে হলফনামায় তথ্য দেননি। হলফনামায় আমাদের মেয়রাল ক্যান্ডিডেটদের কারো কারো বিরুদ্ধে অভিযোগ আছে, যদিও প্রকাশ্য হয় নাই, যে হলফনামায় তথ্য গোপন করেছেন। এবং আমাদের এই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অনেকের শুধু তথ্য গোপন করেছেন, অসত্য তথ্য দেন? অসত্য তথ্য দিয়েছেন, তথ্য গোপন করেছেন। তো অসত্য কতটুকু দিয়েছে এগুলো তো করতে হবে, তদন্ত করতে হবে। যেমন এই যে একটা খবরের কাগজের একটা রিপোর্ট বেরিয়েছে যে 60 জন সাধারণ আসনের কাউন্সিলর তাদের মামলা তথ্য গোপন করেছে, এবং তথ্য গোপন করা কিংবা ভুল তথ্য দেওয়া এটা নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য। একজন মেয়র ক্যান্ডিডেট করেছেন। হ্যাঁ, এরকম অভিযোগ আছে। তো এই তো এখন তথ্য গোপন করা কিংবা ভুল তথ্য দেওয়া, তারা নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য। একই সাথে অন্য প্রার্থীরা কেন প্রশ্ন তুলছেন না এগুলো নিয়ে? এটাই বেশি, তারা কেন তুলছেন না? এই যে হলফনামা, এটা কিন্তু একটা অত্যন্ত ধারালো অস্ত্র। এটা আমরা এখন অনুধাবন করতে পারি না। এটাকে আমি জানি না, আপনি বলতে পারেন এটাকে ব্যাপকভাবে আগে যেরকম প্রচার হতো এরকম প্রচারিত হয়েছে। যেমন আমরা এগুলো তৈরি করে আপনারা বিতরণ করেছি। তারপরে এগুলো রাজনৈতিক দলগুলো করা উচিত, কিন্তু রাজনৈতিক দলগুলো না, এটা তো ইলেকশন কমিশনের, কিন্তু ইলেকশন কমিশনের করা উচিত। তো যেটা যে এই ব্যাপারে আগে কোনো আগ্রহী ছিল না, কিন্তু এখন ক্রমাগতভাবে আমরা অনেক বছর থেকে লেগে আছি, 2005 সাল থেকে লেগে আছে গত 10 বছর। তো এখন কিন্তু এগুলো ব্যবহৃত হচ্ছে ক্রমান্বয়ে। এবং আরেকটা যেটা করতে পারে রাজনৈতিক দলগুলো কিংবা প্রতিপক্ষ কিংবা যে কোনো নাগরিক, যে কোনো ব্যক্তি যদি হলফনামায় মিথ্যা তথ্য দেয়, ভুল তথ্য দেয়, তারা বিরুদ্ধ হলফনামা দিতে পারে। তারা আরেকটা হলফনামার মাধ্যমে এটা চ্যালেঞ্জ করতে পারে, কাউন্টার এফিডেভিট দিতে পারে। কাউন্টার এফিডেভিট দিলে কিন্তু ওই যে রিটার্নিং অফিসার ওটা আমল নিতে হবে। এবং তো এখনো এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি হয় না। আমি জোর করি কিন্তু এটা এই কাউন্টার এফিডেভিটের বিধানটা জাতীয় নির্বাচনের ব্যাপারে একটা প্রজ্ঞাপনে এটা হবে। তো কিন্তু যে কথাটা আমি এই যে এই এফিডেভিটে এই হলফনামায় মিথ্যা তথ্য দিলে তারা প্রার্থী হওয়ারও যোগ্য নন, এবং প্রার্থী হওয়ার পরে এরপরে তিনি যদি নির্বাচিত হন, নির্বাচিত ওই পদে থাকারও যোগ্য নন। এটা হলো হইবার এবং থাকিবার কোনটাই যোগ্য হয়ে গেল। এখনো সুযোগ আছে, তবে যেটা হয় দীর্ঘসূত্রিতার কারণে অনেক ক্ষেত্রে এগুলো। আপনি এই কয়েকদিন আগে আপনার লন্ডনের আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত লুৎফুর রহমান জ্বলন্ত এক্সাম্পল। জেনারেল হোসেন, একটু বলবেন যে এই যে পরিবেশ নিয়ে নানা ধরনের প্রশ্ন, অস্বস্তি আছে, আশঙ্কা আছে,
তারপরেও ভোটারদের যদি একটা স্বাভাবিক পরিবেশে থাকে, ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে কি ধরনের বিড়ম্বনা, অনেক সময় নানা ধরনের অভিযোগ থাকে, তার জন্য ভোটাররা কি করতে পারেন? এই যে অনেক সময় ন্যাশনাল আইডি কার্ড বা সেটা এইসব। ন্যাশনাল আইডি কার্ড ইজ নট রিকোয়ার্ড। ন্যাশনাল আইডি কার্ড কিন্তু ন্যাশনাল আইডি কার্ড, এটা যখন আমরা প্রথম করি তখন প্রথমেও আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কার্ডের কোনো দরকার নেই, যদিও মানুষ অতি উৎসাহে প্রথম দিকে নিয়ে গিয়েছিল। ন্যাশনাল আইডি কার্ড দরকার নেই এই জন্য, কারণ আপনার ভোটার লিস্টের ভিতরে আপনার ছবি আছে এবং পোলিং অবস্থার সামনে সেই ভোটার লিস্টে থাকে, এবং আপনি যদি সিরিয়াল নাম্বারটা আপনার থাকে তাহলে সিরিয়াল নাম্বার আজকাল তো সবাই দেয়। যদি সিরিয়াল নাম্বার না থাকে, সিরিয়াল নাম্বার না থাকলে তিনি তার ভোটার নাম্বার যদি তার মনে থাকে বা আপনার যে কোনো নাম্বার দিয়ে বের করতে পারবে, এরিয়া ওয়াইজ বের করতে, এতে কোনো অসুবিধা হবে না। আর ওখানে কিন্তু বসে থাকে তবে প্রার্থীদের নিজেদের ইন্টারেস্টে তারা সিরিয়াল নাম্বারটা কিন্তু দেয়। সিরিয়াল নাম্বার না দিলে ও ভোটার পোলিং অবস্থায় বের করার কথা। আমি এখানে আরো কয়েকটা, সেটাকে কম্পিউটারে নাম দিলে বের করে ফেলার, সেটা এখন পর্যন্ত ওই রকম প্রযুক্তিতে আমরা আসিনি। কারণ আমার আলটিমেটলি আমাদের মনে হয় যে প্রযুক্তিতে যেতে হবে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। প্রত্যেক ভোটার যাবে, ফিঙ্গারপ্রিন্ট দেবে, তারপরে তার ডিটেলটা বেরোবে, সেটা নিয়ে তিনি যাবেন এবং যাওয়ার পরে তিনি ওই ব্যালট পেপার পাবেন। কিন্তু সেটা এখনো হয়নি। এগুলো এটা করতে একটু সময় লাগবে, কারণ আমরা ইভিএমটাই তো এখন ইন্ট্রোডিউস করতে পারলাম না। আমি এখানে কয়েকটি কথা বলছি, যে বিড়ম্বনাগুলোর কথা বললেন। প্রথম বিড়ম্বনা যেটা হয় সেটা হয় কি, আপনি ভোটারদেরকে ইন্টিমিডেশন করা হয়। এই ইন্টিমিডেশন কিন্তু চলছে এখন। এই যে যেটা বললেন যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এই আশঙ্কাটা তৈরি করা হচ্ছে কি হচ্ছে মানে অটোমেটিক্যালি হচ্ছে যায় না। একটা জরিপ কিন্তু গতকালকে কি গত পরশু দেখলাম, যেটা ঢাকা ইউনিভার্সিটি লোক প্রশাসন করেছিল, 62% বা 60%। হ্যাঁ, 62% নট ইন্টারেস্টেড। নট ইন্টারেস্টেড এটা কিন্তু খুব খারাপ জিনিস। তার কারণ হচ্ছে যে আপনার নট ইন্টারেস্টেড কখন হয়, যখন আপনি সিস্টেমের উপর আপনি বিশ্বাস হারিয়ে ফেলেন, যে আমি ভোট দেবো, আমার ভোটটা কি ট্রান্সলেট হবে নাকি রেজাল্টে। এই যে সিস্টেমটা নষ্ট হয়েছে বিগত 2014 সালের পরের থেকে, এরপরে যে ছোটখাটো যে নির্বাচন হয়েছে সেখানেও দেখা যায় 11টা-12টার মধ্যে নির্বাচন, আর ভোটার নাই, শেষ। এই সিস্টেমের প্রতি মানুষের বিশ্বাসটা চলে যাওয়ার কারণে এই যে এখন 62% ঢাকা শহরের মতো যেখানে মানুষ ভোট দিতে পারেনি, এবং ঢাকা শহরে আর কোনো ভোট হয় না, ঢাকা সিটিতে ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন আর এই লোকাল ইলেকশন, আর কোন উপজেলার নির্বাচন নেই। এখানে একটা প্রজন্ম নির্বাচন ভোটার হয়েছে, ভোট দিতে পারেনি। এখন এই যে প্রথম তো হলো যে এই যে নেগেটিভ যেটা হয়তো অনেকে বিড়ম্বনার জন্য বাইরে থাকবেন। তো আমি এখানে একটা রিকোয়েস্ট করব যে যদি ভোটার টার্ন আউট ভালো না হয়, সেখানে চুরি হওয়ার সম্ভাবনা, ওনাদের ভোটটাই চুরি হবে। কেন আপনি আপনার ভোটটা চুরি করতে দেবেন? ইউ মাস্ট গো মানে ভোটিং সেন্টার। আরেকটি কয়েকটি আমি মজার কথা আপনাদেরকে বলি। অনেক সময় শোনা যায় যে অর্ধেক দিন চলে গেলে 50% ভোট কাস্ট হয়েছে। ইম্পসিবল। আমি হিসাব আপনাকে একটা দিই, আমার নিজস্ব অভিজ্ঞতা, এবং এই নির্বাচনে 3টি ব্যালট পেপার আপনাকে নিতে হবে, এবং ওই ব্যালট পেপার নেওয়ার আগ থেকে ব্যালট পেপার বক্সে দেওয়া পর্যন্ত মিনিমাম 3 মিনিট, ফাস্টেস্ট 3 মিনিট সময় লাগে, মহিলাদের লাগে 5 মিনিট। 3 মিনিট যদি সময় লাগে, আপনি 1 ঘন্টায় 20 জন ভোট দিতে পারে। 20-এর বেশি ভোট দেওয়া মানে হচ্ছে এটা স্টাফিং হলো। সেটি তো একটি কেন্দ্রে তো অনেকগুলো বুথ। আমি একটি বুথের কথা বলছি। একটি বুথে পার বুথে আমি আজকে পার বুথে অ্যাবাউট 400 ভোট আছে। এভারেজ কোথাও তো বেশি আছে, কোথাও তো কম। এভারেজ আপনি যদি বলেন একটি বুথে যদি 400 ভোট থাকে, তাহলে 1 ঘন্টা যদি 1 ঘন্টায় 20 জন ভোট দিতে পারবে। 8 ঘন্টায় 160 থেকে 200 ভোট দিতে পারে। তার মানে তো হচ্ছে আপনি সবাই ভোট দিতে পারবেন। হ্যাঁ, 200 ভোট দিতে পারে। তার মানে আপনি 50% কাস্ট হবে যদি চুরি চামারি না হয়, আর যদি চুরি হয় 50% উপরে কাস্ট হবে। নাও আপনি যদি বলেন তাহলে বাকি ভোটাররা ভোট দেবে না, নিশ্চয়ই দেবে। মিনিমাম রাত 8টা পর্যন্ত যেসব ভোট কেন্দ্র খোলা থাকবে বা যেখানে ভোটাররা ভোট দিচ্ছে সেখানে প্রপার ভোট। সেটির নিয়ম বোধ কোনো, ওটার নিয়ম হচ্ছে যে আপনি যখন ওই এলাকার ভিতরে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভোটটা লাস্ট মিনিটের ভোটটা না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে।
হিসাবটা কিন্তু অত্যন্ত পরিষ্কার, কারণ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে খুব তাড়াতাড়ি হয়, এখানে তিনটি। কাজে আপনি যখন জিজ্ঞেস করবেন যে মধ্য বিকেলবেলা 60% হয়ে গেছে, ইলেকশন কমিশনকে এই জিনিসটা কিন্তু ইলেকশন কমিশন 2 মিনিটের মধ্যে ধরে ফেলতে পারবে যে কোন কেন্দ্রে গন্ডগোল হয়েছে, মানে ভোট জালিয়াতি হয়েছে। কারণ কোনো হিসাবেই আমি যদি মানে অল অ্যালাউন্স গিভেন যে 250 ভোটের বেশি আপনি 8 ঘন্টায় কাজ করতে পারবেন না। মানে 400 ভোট যদি হয়, 250 খুব বেশি বললাম, 200, তার মানে 50% আপনার এই বাকি এর বেশি হলে ধরে নিতে হবে উইদিন 4। তার মানে যদি ধর যে 4টার পরেও ভোট কেন্দ্রে ভোটার আছে, তখন বলা যাবে যে ভোটাররা উৎসাহ নিয়ে গেছে। আর 4টার আগে যদি 3টার মধ্যে আর কোনো খালি হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে আসলে এই ভোট কেন্দ্রের মধ্যে এবং 70% ভোট কাস্ট হয়ে গেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকেই হয়তো এটা খেয়াল করেন না, বাট ইট ইজ এ ইউনিক ক্যালকুলেশন, যেই কারণে আমি আমার কয়েকটি লেখাতে, যেটা আমরা করতে পারি নাই, আমরা দুঃখিত, অনেক কিছু আমরা করতে চাচ্ছিলাম, করতে পারি নাই। ওটা হচ্ছে যে আপনি একটা ফর্মেট তৈরি করে আপনি প্রত্যেকটি প্রিজাইডিং অফিসারকে দেবেন যে প্রতি ঘন্টায় তুমি হিসাব করে বলবা যে কতজন ভোটার ভোট দিয়েছে, তাহলে আপনি একটা গ্রাফ দেখতে পারবেন। এবং কেউ যদি স্টাফিং করে, প্রথমত স্টাফিং, তারপর না আপনি ক্যাপচার, স্টাফিং যদি করে তাহলে আপনি ওটার থেকে ধরতে পারবেন যদি স্টাফিংটা করে কিনা। আর দ্বিতীয় জিনিস হলো যে ইলেকশন কমিশন মাস্ট গো ইনটু জিরো টলারেন্স। একটা জাল ভোট পড়া মানে ওই বুথের নির্বাচনটা শেষ, কেন্দ্র বন্ধ করে দেওয়া উচিত। যদি ইলেকশন কমিশন মনে করে যে আমি কেন ব্লেম নেব, স্বচ্ছ হবে না, আমি কেন ব্লেম নেব। বুথটা কেমনে ক্যাপচার হয়? বুথ ক্যাপচার করতে হলে কতগুলো পক্ষ লাগে, ল এনফোর্সিং এজেন্সির পক্ষ লাগে, আপনার যারা কর্মকর্তা কর্মচারী তাদের পক্ষ লাগে। এই 2 পক্ষ ছাড়া আপনি বুথ ক্যাপচার করতে পারেন না। কারণ এখানে আইনে বলা আছে যে প্রিজাইডিং অফিসার যদি মনে করে যে তার এখানে জাল ভোট পড়ছে বা পড়ার সম্ভাবনা আছে, তিনি কাউকে জিজ্ঞেস না করে উইদিন হিজ পাওয়ার স্থগিত করে দিতে পারবে, টোটাল স্থগিত করে দিতে পারবে। আরেকটি মজার টিপস দেই, ওনারা যারা অবজার্ভার হবেন, তিনটি বই যখন চুরি করে, স্টাফ করে, তখন খেয়াল থাকে না হয়তো একজন মেয়রের পক্ষে করতেছে, কিন্তু বাকিগুলো যে রয়ে গেছে ওটা খেয়াল করে না, তখন এগুলো ছিঁড়ে টেড়িয়ে দিক ওদিক ফেলে দেয়। তার মানে 100টা যদি মেয়রের ব্যালট পড়ে থাকে, তাহলে 100টা পড়বে অন্য 2টাতেও সমান, সমান। কারণ তিনটা আপনাকে দিতেই হবে বাই ল। এখন সে সিল মারলো না ছিঁড়ে ফেললো না, কিন্তু 3টা তাকে ভিতরে ঢুকাতে হবে। আরেকটি যেটা সাধারণত করে, ওটা করে কি, আপনার ওই ভোটার দেখে দেখে লাইনে লাগানো হয়, এই তুমি আগে আসো, তুমি আগে আসো, এরকম। মানে আপনার পক্ষের যে ভোটাররা আপনি কিন্তু অনেক সময় চেনা যায়, বাকিগুলোকে পিছনে রাখেন এবং 4টার পরে বলেন যে ভোট শেষ, মানে যদি স্টাফিংও না করে। এখানে অনেকগুলো টেকনিক আছে, অনেক জিনিস আমরা সিল করেছিলাম। যেমন অনেক সময় বলে যে বাক্স বদল হয়ে গেছে, এখানে বাক্স বদল হওয়ার কোনো চান্সই নাই। কেন নাই বলে আপনাকে এই আইনের মধ্যেও আমরা করে দিয়ে আসছি না, এগুলো আমি একটু টেকনিক্যাল কথা বলি, খুবই প্রয়োজনীয়। প্রত্যেকটি বাক্সর মধ্যে ইউনিক নাম্বার আছে, এজেন্টদেরকে এই ইউনিক নাম্বারটা লিখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে পোলিং অফিসারের, ওই বুথের। যখন তিনি ঢাকনাটা বন্ধ করবেন, 4টা স্ট্রিপ লক, প্রত্যেকটির মধ্যে ইউনিক নম্বর আছে, প্রত্যেকটি ইউনিক নম্বর প্রত্যেকটি এজেন্টকে লিখিয়ে দেওয়ার কথা। ব্যালট যখন হয়ে গেল, মনে করেন যে এটা ভরে গেছে, তখন ওই স্লট বন্ধ করার জন্য আরেকটি স্ট্রিপ লক আছে, ওটারও ইউনিক নাম্বার আছে। তার মানে একজন এজেন্ট 5টি লক এবং ব্যালট বাক্সের ইউনিক নম্বর লিখে রাখছেন। যখন এটা খুলবে তখন তাকে আবার সেই ইউনিক নম্বরগুলো চেক করাতে হবে সবাইকে, ইউনিক নম্বর এই। কাজে এই বাক্স কিন্তু ওই বদল করার কোনো স্কোপ নাই যদি আপনার এজেন্টটা ঠিক করে। এখন সমস্যা কোথায় হয় আপনাকে আমি বলি, উত্তরে প্রার্থী হচ্ছে বোধহয় 21 জন, উত্তরে 16 জন, সরি উত্তরে 16 জন, আমাকে দেখতে হবে, দক্ষিণে 20 জন, চট্টগ্রামে 12 জন।
ঢাকা ক্যান্ডিডেট 16, দক্ষিণে 20, চট্টগ্রামে 12, চট্টগ্রামে 12, রাইট। হ্যাঁ, এখন রিজার্ভ সিটে আছে 97 সাউথে, ওপেন ওয়ার্ড হচ্ছে 390, হ্যাঁ, 57টি ওয়ার্ডে 390, 281 হচ্ছে নর্থে, আর 89 হচ্ছে মহিলা সংরক্ষিত। আপনি যদি এগুলোকে ভাগ করেন, 16 জন সবকিছু যদি ভাগ করেন, একটা বুথের ভিতরে যদি সবাই এজেন্ট দেয়, এই এজেন্টের মধ্যে তখন হয় বেচা কেনা, কোন এজেন্ট কাকে আউট করবে, কাউকে ইন করবে। মানে আপনি জাল ভোট যখন দেবেন তখন 10 জন এজেন্ট বলবে যে না 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 এটা ঠিকই আছে, হয়তো আরেকজন যে মানে ক্যান্ডিডেট, রিয়েল ক্যান্ডিডেট, তার কথা যদি কেউ জিজ্ঞেস করে জাল ভোট দিচ্ছে, হ্যাঁ স্যার দিয়েছিল, বলে না 16 জন বলে দেয় নাই। এইসব বন্ধ করা খুব ডিফিকাল্ট। কিন্তু ইফ ইলেকশন কমিশন এবং তার অবজারভার, যেরকম আমরা অবজারভার এমপ্লয় করেছিলাম আমাদের নিজেদের, যে প্রত্যেক ওয়ার্ডে মোটরসাইকেল, একজন অবজারভার উইথ ভিডিও ক্যামেরা, তো সেইগুলো আমি জানি না, হয়তো করে থাকতে পারে, যদি করে থাকে ভালো, যদি না করে থাকে আজকেও সময় আছে, সকাল সকাল করতে পারে। ব্যবস্থাপনা করলে কতগুলো কথা বলছি, সিসিটিভি করলে খুব ভালো হতো, নির্বাচন কমিশন একবার বলেছিল, এবং আমরা সিসিটিভি কিন্তু নারায়ণগঞ্জে করেছিলাম, এফেক্টিভ একটা ইয়ে পেয়েছি। যে সমস্ত সাসপেক্টেড সেন্টার, যেখানে আপনার ল এনফোর্সিং এজেন্সিকে পাঠালেও যেতে পারবে না, সেই সব জায়গায় সিসিটিভি লাগালে খুব ভালো। ওয়েব ক্যাম্প পড়ে আছে, সেগুলো দিয়ে রেকর্ড করা যায়। যাই হোক, এখন পারবে কিনা, এখন এগুলো হবে না যদি না হয়ে থাকে। সবচেয়ে বড় মারাত্মক জিনিস যেটা হলো অ্যাটিটিউড অফ ল এনফোর্সিং এজেন্সি। এখন ল এনফোর্সিং এজেন্সি উনি যেটা বললেন, যদি সেই মরাল টার্পিটিউডের কোনো স্ল্যাক হয়ে থাকে, আপনি কি যত ব্যবস্থা করেন, ভেরি ডিফিকাল্ট। একমাত্র নির্বাচন কমিশন, 5 জন কমিশনার আছেন, ইফ দে আর ভিজিবল অন দ্য ফিল্ড, কারণ ঢাকা শহরে হচ্ছে, ইফ দে আর ভিজিবল অন দ্য ফিল্ড, আর যে কথাগুলো আমি বললাম, ওনারা যদি আজকেও একটা তড়িৎ পরিপত্র দিয়ে বলেন যে নিউট্রাল অবজারভার যারা আছে তারা এই বিষয়টি দেখতে পারে, মুড়িগুলো দেখতে পারে কতজন হলো, এবং ইলেকশন কমিশনের নিজস্ব অবজারভার থাকে, নট ম্যাজিস্ট্রেট, নট আদার অবজারভার, নিজস্ব অফিসার যদি ওয়ার্ডে 1 থেকে বেশি থাকে, দে শুড গো ইন্সপেক্টেড। যদি পারে কিছুটা রক্ষা হবে, আর না হলে আপনাকে বললাম যে এই নির্বাচন নিয়ে মানুষের সংখ্যা, তবে আমি আশা করি যে দলে দলে ভোটাররা যাবেন, আপনাদের ভোট প্রয়োগ করবেন, রাত 11টা হলেও আপনারা ভোট প্রয়োগ করবেন, দাঁড়িয়ে থাকবেন। ডু নট অ্যালাউ এনিওয়ান টু স্টিল ইউর ভোট, এটা আপনার আমানত, আপনাকে কেউ আপনাকে আমানত থেকে বের করতে পারবে না। এখানে কম্পালসারি ভোটিং নাই, বাট দ্য মরাল ডিউটি অফ এভরি ভোটার টু সি যে ওনার ভোটটা যেন অন্য কেউ চুরি না করে। ডক্টর মজুমদার, যে হ্যাঁ, উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটের এবং তাদের নির্বাচনী এজেন্টদের জানা উচিত, এবং যারা পর্যবেক্ষণ করে তাদেরও জানা উচিত, রাজনৈতিক দলগুলোর জানা উচিত, গণমাধ্যমের জানা উচিত। এবং আমি দুই একটা বিষয়ে ওনার সাথে যোগ করতে চাই। একটা হলো যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ না হয়, তাহলে তারা অনেকভাবে এই নির্বাচনে 100% একেবারে মানে গা ভাসিয়ে দেবে তেমন না। হ্যাঁ, যেমন তারা স্লো করে দিতে পারে, তারা এই যে নির্বাচনী কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা যে ভোটার, এই যে আপনি বলছেন 3 মিনিটে, তারা 5 মিনিট লাগাইতে পারে। যে যদি সেটা হয়, সেটা আমরা এটাকে বলে বুথ জ্যাম করে, হ্যাঁ, বুথ জ্যাম করে দেওয়া। যেমন এইখানে আপনার বিরুদ্ধ পক্ষ, অতএব আপনি এখানে ভোট স্লো করে দিলেন, তারপর আরেক জায়গায় ওই যে বিভিন্ন ফাস্ট করে দিলেন, তারপর আরো হয় যেটা হয় যে যেমন জাল ভোট করতে হলে কিন্তু জাল ভোট দিতে হবে, হ্যাঁ জাল ভোট দিতে হবে, ওই যে হ্যাঁ জাল ভোট দিতে হবে, জাল ভোট দিতে হবে। এবং ওই যে জাল ভোট দেওয়ার ব্যাপারে যে আরেকটা যে জিনিস যে লক্ষ্য করা দরকার, জাল ভোট দিতে সিল দেওয়ার সময় অনেক সময় ওই যে সাইন করতে হয়। জাল ভোটটা তো শেষ মুহূর্তের ব্যাপার নাকি? দুইটা সময় হয়, দুইটা ডেঞ্জারাস। আর যদি না ওটা শেষ সময় হয়, আবার যদি আপনার দুপুরে হয়, কিন্তু আমার ভোট যদি জাল দিয়ে ফেললো, আপনার যদি এজেন্ট না থাকে,
ধরেন আমি ভোটার, আমি ভোট কেন্দ্রে গেলাম, আমার মর্জি হলো আমি 4টার সময় যাব। হ্যাঁ, কিন্তু আপনার ধরেন এবং আমি যে যারা ওই বিশেষত ক্ষমতাসীনদের সাথে যারা যুক্ত, তারা যদি ওই অন্যদেরকে যদি বের করে দিতে পারে, অন্য বিরুদ্ধ প্রার্থীর যদি এজেন্ট না থাকে, তখন তারা ওই যে সব সময় কিন্তু সিল মারতে পারে, সবকিছু করতে পারে। তো এখন আপনার যদি ভোট দিয়ে থাকে, আপনি কিন্তু ওই যে সেখানে কিন্তু দাবি করতে পারেন, এবং দাবি করে আপনি ভোট ওই যে দেওয়াটা, আপনার ভোট নেওয়াটা বাধ্য করতে পারেন। এবং একটা ভোটও যদি জাল হয়, এটা কিন্তু পরবর্তীতে এই যে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। তাই কারো যদি ভোট দিয়ে থাকে, আপনি গিয়ে আপনি দাবি করবেন, আপনি ব্যালট পেপার নেবেন। আপনি এখানে আমি একটু আপনাকে কারেকশন, সরি বাটিং ইন, সামহাউ চ্যালেঞ্জ ব্যালট, টেন্ডার ব্যালটটা কিন্তু এখানে নাই। আমি খুঁজে দেখলাম, এখানে পাইনি। জাতীয় সংসদ নির্বাচনে আছে, কেন এখানে নাই আমাদের চোখে বা এড়ালো কিভাবে না, এটা পরে হলো ঠিক বলতে পারবো না। আপনার টেন্ডার ব্যালট বা যদি আপনার চ্যালেঞ্জ ব্যালট নাও থাকে, একজন সচেতন ভোটার তিনি এক কলম লিখে দিয়ে আসবেন এবং একটা ওখানে দিয়ে আসবেন যে আমি ভোট দিতে পারি না, ভোটার নাম্বার এই আমার ভোট হয়ে গেছে, আর একটা আপনি রিটার্নিং অফিসারের কাছে দিয়ে রাখবেন, যাতে এই রেকর্ডগুলো চ্যালেঞ্জ যখন করা হয়, যখন কোর্টে যাওয়া হয় তখন, কারণ একটা জাল ভোট পড়া মানে দ্য হোল প্রসেস ইজ কারাপ্টেড। এক্স্যাক্টলি। আর তারপরে আরো এখানে এই সংস্কারটা আনা উচিত এখানে। জি, আমারও যে জাতীয় সংসদে আছে, ওটা খেয়াল করি, এখানে আমি কালকে অনেকক্ষণ খুঁজলাম। জি, আর ওই যে আরেকটা যেটা, যে জাল ভোটের ক্ষেত্রে ওই যে সাইন করতে হয়, মুড়ি সাইন করতে হয়, কিংবা ওটা করতে হয়, এবং ওটা করা হয় না, এবং ওটা চেক করলেই বোঝা যায় যে এগুলো জাল হয়েছে কিনা। তাড়াহুড়োর মধ্যে এগুলো করে। তাই জাল ভোট সবসময় হতে পারে যদি আপনার প্রতিপক্ষের না থাকে, এজেন্ট না থাকে। আর ওই যে উনি ওই ডামি ক্যান্ডিডেটের কথা বলেছেন, ডামি ক্যান্ডিডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই যে ছবিযুক্ত ভোটার তালিকা হওয়ার আগে। কারণ তখন ভোটারের আইডেন্টিফিকেশন নিয়ে, ভোটারের পরিচিতি নিয়ে অনেক রকম প্রশ্ন তোলা যেত। এখন যদিও এটা আর কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকার কথা নয়, তবুও জাল ভোট হইতে পারে যদি নির্বাচনী কর্মকর্তারা যদি এর সাথে যদি সায় দেন, যোগসাজশে হতে পারে। কিন্তু এইবারে যে 48 জন মেয়র পদপ্রার্থী আছেন এই 3টা সিটি কর্পোরেশন নির্বাচনে, এবং এদের একটা অংশ কিন্তু সক্রিয় নয়, এবং গুজব শোনা যায় এদের কেউ বিক্রি হয়ে গিয়েছে। তো এখন এদের এজেন্টটা বিক্রি হওয়া মানে এদের এজেন্ট বিক্রি হবে, কিন্তু হয়তো ভোট দেওয়ার ক্ষেত্রে সেখানে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না, কারণ ছবিযুক্ত ভোটার তালিকা বলে। কিন্তু গণনার সময় কিংবা ওই যে এটা গোলমাল লাগানোর জন্য এরা কিন্তু ভূমিকা পালন করতে পারে। এবং তাই উনি বলেছেন, এবং আমিও শক্ত করে বলবো, যে প্রত্যেকটা প্রার্থী যারা নির্বাচনে জিততে চায় এবং যেটা সম্ভাবনা আছে, তাদের নিশ্চিত করা উচিত তাদের এজেন্ট ওখানে থাকে, এবং এজেন্টদেরকে আগের থেকে, অবশ্য এখন বেশি দেরি হয়ে গিয়েছে, তালিম দিয়ে, এবং তারা সার্বক্ষণিকভাবে কোনোভাবেই তারা যেন কোনো হুমকির মুখে কিংবা কোনো, অবশ্য মানুষের জীবনের যদি ঝুঁকি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের সর্বতভাবে চেষ্টা করা উচিত তারা একবারে শেষ পর্যন্ত তারা যেন থাকে। এবং আরেকটা জিনিস হয়, যেটা ওই যে ভোট গণনার সময়ে অনেক সময় ব্ল্যাঙ্ক ফর্মে সাইন করে নেওয়া, জোর করে করা, এবং এটা কোনোভাবেই যেন তারা না করে। তো এইসব বিষয়গুলোতে তারা যদি সক্রিয় হয় এবং তারা যদি সজাগ থাকে, তাহলে হয়তোবা ওই যে আমরা এটা প্রতিহত করতে পারি। আর সবচেয়ে বড় কথা, ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটা বলেছেন, যে ভোটার উপস্থিতিটা গুরুত্বপূর্ণ। যখন বেশি ভোটার উপস্থিতি থাকে তখন এইসব করা দুরূহ, সুযোগ কম কমে যায়, এবং এটার একটা হুমকিও থাকে এগুলো করলে। কারণ এতগুলো বেশি লোক থাকলে তারা খেপে গেলে এই যে অনেক কিছু ঘটতে পারে। তাই ভোটার উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা, সবচেয়ে বড় কথা, যারা মনে করে যে তাদের মতামত প্রতিফলিত হওয়া উচিত ভোটের মাধ্যমে, তাদের অবশ্যই যাওয়া উচিত। আর যদি মনে করে যে তাদের গুরুত্বপূর্ণ নয়, তাহলে তারা ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে পারে। কিন্তু ভোট কেন্দ্রে যাওয়াটা এটা তাদের নাগরিক অধিকার, এবং এটা গুরুত্বপূর্ণ। এবং এর মাধ্যমেই কিন্তু এই ভোটটা কি, ভোটটা হলো ক্ষমতা বদলের ওই যে শান্তিপূর্ণ পন্থা।
এবং তো আপনি যদি এই পন্থায় যদি আপনি ওই যে না করেন, অংশগ্রহণ না করেন, এবং এরপরে আপনার প্রতিবাদ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না। এবং একই সাথে আমি বলতে চাই, এই শান্তিপূর্ণ পন্থায় যদি ব্যাহত হয়, অর্থাৎ শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা বদল না হয় ভোটের মাধ্যমে, শান্তিপূর্ণ না, এটা হলো ডেমোক্রেটিক ওয়ে, গণতান্ত্রিক পদ্ধতি এবং সভ্য পদ্ধতি, এটা সিভিলাইজড ওয়ে, তাহলে কিন্তু অশান্তি সৃষ্টি হয়। এবং আমাদের এই যে সাম্প্রতিককালের অশান্তি, এটা সুষ্ঠু নির্বাচনের পথ ব্যাহত হওয়ার কারণেই, যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল পথ রুদ্ধ হইলে কিন্তু অশান্তি বিরাজ করবে এবং শান্তি সেই দেশে বিরাজ করবে না। তো এই আমরা যদি ভবিষ্যতে শান্তি চাই, ভবিষ্যৎটা যদি আমাদের সুন্দর হোক আমরা চাই, ওই যে আমরা এই সকল ঝুঁকির ঊর্ধ্বে উঠতে চাই, তাহলে কিন্তু আমাদের ভোটাধিকার প্রয়োগ করা দরকার এবং সংশ্লিষ্টদের নিশ্চিত করা দরকার মানুষের ভোটাধিকার যেন যথাযথভাবে প্রয়োগ করতে পারে, এবং যথাযথভাবে এটা যেন ওই যে যার পক্ষে এটা ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে তার পক্ষে যেন এটা গণনা হয়। জেনারেল হোসেন, একটু জাল ভোট আপনি বলতে চাইছেন যে কিভাবে কখন কোন সময়টাতে জাল ভোটটা হয়। আপনি বলছেন দুটো সময়, এটি একটি জানবার। আরেকটি হচ্ছে যে পর্যবেক্ষক যারা, তারা তো পর্যবেক্ষণ করবেনই, গণমাধ্যমের আসলে কোন কোন জায়গাগুলোর দিকে নজর রাখা দরকার নির্বাচনটিকে আরো স্বচ্ছ করবার জন্য? আমাদের গণমাধ্যম কিন্তু এ পর্যন্ত মানে আমি যতদিন পর্যন্ত দেখছি ইলেকশনের বিষয়গুলো, বিশেষ করে গণমাধ্যমের জন্য কোনো টিপস আছে কিনা? নির্বাচন কমিশন থেকে এ পর্যন্ত আপনার গণমাধ্যমে এখন যারা আছে, যারা যায় রিপোর্টিং গুলো করে, তারা কিন্তু বাই নাও তারা কিন্তু যথেষ্ট পারদর্শী বলবো, এবং দে নো দ্য রুলস বেশিরভাগই, অত নতুন নতুন দুইটা জন থাকে। গণমাধ্যমের যেটা দেখা, যেটা আমরা অ্যালাউ করতাম যে আপনি ওই সিল মারার জায়গায় যেতে পারবেন না, কিন্তু অন্য জায়গায় যেতে পারবেন। গণমাধ্যমের যেটা দরকার, তাদেরকে একটা রিপোর্টিং যেন স্টপ না করে কোনো কারণে, এবং গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু, যদি গণমাধ্যম অ্যাক্টিভ থাকে, তাহলে বিশেষ করে ঢাকা শহরের মতো জায়গায়, যেখানে গণমাধ্যম যে কোনো জায়গায় পৌঁছতে পারবে, তারা যদি একটু সাহসী ভূমিকা নেয় যে এই কেন্দ্রে এই অবস্থা হয়েছে, এবং শুধু রিপোর্টিং করলে হবে না, এবং সেই রিপোর্টিং গুলো যেন দৃশ্যমান হয়। আপনি এখন 12টার সময় ঘটনা যদি বিকেল 5টার সময় বা 8টার সময় দেখান, তাহলে ওইটার কোনো মানে থাকে না। এবং উপজেলা নির্বাচনের সময় কিন্তু কিছু কিছু রিপোর্টিং হয়েছিল, এবং ইলেকশন কমিশনকে যদি হেল্প করে, তাহলে গণমাধ্যম হেল্প করে ওই পার্টিকুলার ডেতে। কারণ আমি আমাদের অভিজ্ঞতা থেকে আবার বলি, আমরা কিন্তু 3 জন ইলেকশনের দিনে ঘুরে ফিরে এসে ওই টেলিভিশনের সামনে বসে থাকতাম, এবং মোস্টলি লাইভ টেলিকাস্ট অনেক জায়গা থেকে হয়েছে। কিন্তু গণমাধ্যমের যে দেখাগুলো আছে, এটা হচ্ছে আপনার একটা ভোটার টার্ন আউট কিরকম, পার্টিকুলার কতগুলো টাইম। সকালবেলা বেশ ভালো হয়, দুপুরবেলা যখন ভোটার টার্ন আউটটা কম হয় সঙ্গত কারণে, একটু থিন হয়, দ্যাট ইজ দ্য টাইম যখন এই কুকর্মগুলো হয়। আর একটা হয় শেষের দিকে, 3:30 4টার সময় বন্ধ হবে, 3:30টার দিকে। কিন্তু আমি আপনাকে যে কথাটা বললাম, যে এই হিসাবে আর যদি আপনি করেন এই হিসাব, তাহলে এই হিসাবে ইলেকশন কমিশনে বসে কিন্তু বলতে পারবে যে কোন সেন্টারে জাল ভোট হয়েছে, অবভিয়াস জাল ভোট হয়েছে। এবং ইলেকশন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতাতে আংশিক এবং সম্পূর্ণ নির্বাচন আপনার বাতিল করতে পারে। এইরকম এক্সাম্পল কিন্তু উত্তর ঝাড়খণ্ডে এই কিছুদিন আগে হয়েছে। তো গণমাধ্যমের যে বিষয়টা দেখার দরকার, সেটা হচ্ছে এই টার্ন আউটটা কেমন হচ্ছে, এবং গণমাধ্যম কিন্তু চাইতে পারে যে এই 8টা থেকে 9টার সময় পার্সেন্টেজটা কত ছিল, 9টার থেকে 10টার সময় পার্সেন্টেজটা কিন্তু দেয় না, তো দিতে বাধ্য, এই ইনফরমেশনগুলো দিতে বাধ্য। কারণ দিস ইজ কল এই ইনফরমেশনের মাধ্যমে ট্রান্সপারেন্সি, আপনার স্বচ্ছতা, সেটা গণমাধ্যম এবং পর্যবেক্ষক উভয় পক্ষকে, সবাইকে। গণমাধ্যমকে যদি প্রিজাইডিং অফিসার বলেন যে কত পার্সেন্ট ভোট হয়েছে এই পর্যন্ত, উনি দিতে বাধ্য। যেই কারণে ও বলে আমি মুড়ি গুনতে এত সময় লাগবে, মুড়ি গণার কোনো দরকার নেই। প্রতি আওয়ারে ইলেকশন কমিশন যদি পরিপত্র দিয়ে প্রতি আওয়ারে তুমি হিসাব রাখবে যে কত পার্সেন্ট বা কতগুলো ভোটার ভোট দিয়েছে, তাহলে দুইটা হবে, একটা ইলেকশন কমিশনের জন্য সুবিধা হবে দেখার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এগুলো কিন্তু আপনি গণমাধ্যমকে দিয়ে দিচ্ছেন। গণমাধ্যমকে দিয়ে দিলে যেটা হবে যে এই ধরনের বুথ ক্যাপচার, এই ধরনের জাল ভোট আপনি খুব
ভেরি ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আর এখানে এছাড়া গণমাধ্যমের কিন্তু আর তেমন বড় কোনো ভূমিকা নেই। যদি সেগুলো গণমাধ্যম করতে পারে তাহলে বিরাট একটা হেল্প করবে। আরেকটি জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, আপনার এখানে আলোচনা করতে চাচ্ছি, এই নির্বাচনটি এমন সময় হচ্ছে যখন একটি রাজনৈতিক সংকটে এই নির্বাচন কেন্দ্রিকই কিন্তু একটা সংকট হয়েছে এবং হোল ওয়ার্ল্ডে আপনার এগুলো নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী উপজেলা নির্বাচন। এটার ইম্পর্টেন্স কতখানি আপনি চিন্তা করেন যে ইউএন সেক্রেটারি জেনারেল ইনভলভ হয়ে গেছে, আমেরিকানরা ইনভলভ হয়ে গেছে, ইইউ ইনভলভ হয়ে গেছে, লোকাল ইলেকশন হচ্ছে তো সবসময় এটা হচ্ছে। এবং যেটা আমি প্রথমেই বললাম যেমন ওভার 100 বোধহয় এখানে আছে, তাছাড়া অ্যাম্বাসিগুলো আছে। তো কাজে এখানে এটা দুইটি জিনিস সবারই কিন্তু অ্যাট স্টেক আছে, সবারই স্টেক আছে, গভর্নমেন্টেরও কিন্তু স্টেক আছে। গভর্নমেন্টের এখানে স্টেক হলো এই যে সরকার যদি একটা স্বচ্ছ নির্বাচন করাতে পারে, এভরিবডি সার্টিফাইজ নির্বাচনটি স্বচ্ছ হয়েছে, ইমপ্লিমেন্টেশন যা হয়ে গেছে অতীত হয়ে গেছে, ঠিক করার নাই, তাহলে গভর্নমেন্ট কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে থাকবে। আর যদি সেটা না হয় তাহলে সরকারের উপর আরো চাপ আসবে, এটা আন্তর্জাতিক চাপ আসবে। তার কারণ হচ্ছে যে আমরা সিগনেটারি টু দি ইউএন হিউম্যান রাইট, এবং ইউএন হিউম্যান রাইটের প্রথম হচ্ছে যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কি পারছেন না, ফ্রি উইল, যে আপনি ডেমোক্রেটিক সিস্টেমে, এবং আমরা কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমের জন্য সাইন করে আসছি। আমরা যে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এখন চেয়ারম্যান, ইউনিয়ন, সেই ইউনিয়নের সবচেয়ে ওয়ান অফ দি বিগেস্ট আপনার চাঙ্ক হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং তারা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মডেল কোড অফ কন্ডাক্ট করেছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা আমার কাছে লেখা আছে এখানে 10-12টি আপনার পয়েন্ট। তো সেখানে কিন্তু আমরা এখন লিডারশিপ পর্যায়ে আছি। কাজে এই নির্বাচনে যদি কোনো রকম ওই ধরনের কিছু হয় তাহলে এটা প্রশ্ন উঠবে। আবার অনেকে অনেক বলেন, সেটা আমরাও বলি যে হারলে পরেই মানতে চায় না, কিন্তু হারলে পরে যদি স্বচ্ছ নির্বাচনে কেউ হারে এবং মানতে চায় না, ওই মানাটা টেকে না, টেকে না, হ্যাঁ ওটা টেকে না। যেমন 2008 সালের নির্বাচনটা হলো, বিএনপি তো অনেক কিছু বললো, গালাগালি করলো, এটা করলো, এটা করলো, আতাত, কিন্তু ওনারা ভিতরে ভিতরে জানেন যে দে পোল্ড সেকেন্ড হাইয়েস্ট, তাদের এমন না যে তাদের লোকে ভোট দেয়নি, তো কিন্তু তারা তো কিছু করার নেই, তারা তো আলটিমেটলি নির্বাচনটাকে দে অ্যাকসেপ্টেড। তো কাজে এখানে আমাদের সংস্কৃতি হলো মানবো না, আমাকে হারায় দেবে, এটা খুব ধোপে টেকে না। তো শেষ কথাই বলি, আশা করি যে ভোটাররা তাদের রাইটটাকে বুঝবেন, ডোন্ট অ্যালাউ এনিওয়ান টু স্টিল ইউর ভোট। ইনফ্যাক্ট এই যে আন্তর্জাতিক মানদণ্ডের কথা, আন্তর্জাতিক সার্বজনীন মানবাধিকার সনদ, এতে সুস্পষ্ট বলা আছে যে জেনুইন ইলেকশন, সঠিক নির্বাচন করতে আমরা বাধ্য। আন্তর্জাতিক মানবাধিকার সনদ তো একটা আন্তর্জাতিক আইন, এবং শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল কভেনেন্ট ফর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, যেটা আমরা স্বাক্ষর করেছি, সেখানেও জেনুইন ইলেকশনের কথা। সো আমরা কিন্তু বাধ্য এগুলো, আমরা বহু জায়গায় কিন্তু স্বাক্ষর করি, আমরা এগুলো আমরা স্বাক্ষর করেছি, এবং আন্তর্জাতিক আইনের দ্বারা আমরা জেনুইন ইলেকশন করতে, ওটা জেনুইন ইলেকশন শব্দটা ব্যবহার করতে। আর আরেকটা হলো যে নির্বাচনে যদি কোনো কারচুপি হয়, কোনো বাড়াবাড়ি হয়, যারাই সংক্ষুব্ধ ব্যক্তি তারা যেন সাথে সাথে এটার জন্য লিখিতভাবে যেন ওই যে প্রিসাইডিং অফিসারকে লিখিত দেয়, রিটার্নিং অফিসারকে এবং নির্বাচন কমিশনকে। এবং একটা বিতর্ক অনেকদিন থেকে ছিল, এই নির্বাচন হয়ে গেলে এরপরে যদি বিতর্ক থাকে, যদি অভিযোগ থাকে, তাহলে কাদের এখতিয়ার এ ব্যাপারে ওই যে নিষ্পত্তি করা। একটা ধারণা ছিল যে এটা ট্রাইব্যুনালে, কিন্তু আদালতের রায় আছে, জাস্টিস জেবাদুল হকের একটা রায়, এবং বিখ্যাত দুইজন ব্যক্তিকে, নজরুল ইসলাম বনাম ওই যে সেই নূর হোসেন, সেই নজরুল ইসলাম যিনি খুন হয়েছেন, এবং তাদের মামলায় যে জাস্টিস জেবাদুল হক বলেছেন যদি কারচুপি হয়, অভিযোগ থাকে, তাহলে নির্বাচন কমিশন আবার এটা ওই যে করতে পারে, এবারে নিষ্পন্ন করতে পারে, এবং ট্রাইব্যুনালে যাওয়ার আগেই। তাই নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে। তো আমি একইভাবেই আশা করি যে আমাদের সংশ্লিষ্টরা, যারাই সংশ্লিষ্ট এই নির্বাচনের সাথে, তারা দায়িত্বশীল আচরণ করবে, যাতে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন হয়। একই সাথে ভোটাররাও তাদের যে সিভিক রেসপন্সিবিলিটি,
যে তাদের যে নাগরিক দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধের ভিত্তিতে তারা ভোটাধিকার প্রয়োগ করবে, যাতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা সুসংগত হইতে পারে, অব্যাহত থাকতে পারে, আমরা ওই যে শান্তির দিকে অগ্রসর হইতে পারি, প্রগতির দিকে অগ্রসর হইতে পারি, ভালো দিনের দিকে যেতে পারি। দর্শক, অনুষ্ঠানের শেষে প্রান্তিক মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর বদিউল আলম মজুমদার এবং ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আজ ভোট, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, এবং এই নির্বাচনে নানান রকমের উৎসাহ যেমন রয়েছে, সংশয় সমানভাবে আছে, কোনো কোনো ক্ষেত্রে বেশি মাত্রায় রয়েছে বলা যেতে পারে। এবং এই জায়গাটাতে আমার দুই অতিথি সবার জন্য টিপস দেওয়ার চেষ্টা করেছেন, যারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন, যারা প্রার্থী আছেন, যারা গণমাধ্যমে কাজ করছেন, রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন প্রার্থীকে সমর্থন দিয়েছেন, সবার জন্যই নির্বাচনটি কিভাবে, নির্বাচনের ত্রুটি বিচ্যুতি হতে পারে, কারচুপি হতে পারে, জাল হতে পারে, কোন জায়গাগুলোতে সতর্কতা অবলম্বন জরুরি, আমার হয় এগুলো প্রণিধানযোগ্য। এবং নির্বাচন কমিশনের জন্য কিছু পরামর্শ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন, তার অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়েছেন। এখনো যেটুকু সময় আছে সবটুকু পরামর্শ হয়তো কাজে লাগাবার সময় এখন নেই, সেটুকু সময় তারা কাজে লাগাতে পারেন যদি এই অনুষ্ঠান কমিশনের যারা আছেন তারা প্রধান নির্বাচন কমিশনার সহ শুনে থাকেন। এবং ওনারা দুজনে, ডক্টর বদিউল আলম মজুমদার এবং ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন বলেছেন যে এটি যদিও স্থানীয় সরকারের নির্বাচন, কিন্তু উৎসাহের দিকে, আগ্রহের দিকে বিবেচনায় এবং গুরুত্বের বিবেচনায়, বিশেষ করে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। এবং যে কারণে বাংলাদেশের শুধু এই নির্বাচনী এলাকার নয়, গোটা বাংলাদেশের মানুষের এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টিটাও এই নির্বাচনের দিকে আছে। নির্বাচনটি ভালো হবে কি খারাপ হবে, নির্বাচনটি কেমন হলো, এর দায়িত্ব অনেকের উপরে বর্তায়, কিন্তু প্রধানত নির্বাচন কমিশনের উপরে বর্তায়। কাজেই নির্বাচন কমিশনে যারা আছেন, যে 5 জন কমিশনার আছেন, নির্বাচন যদি ভালো না হয় পুরো দায়, সম্পূর্ণ দায় তাদের নিতে হবে, তাদের বহন করতে হবে। এবং সেক্ষেত্রে তাদের করণীয় কি, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। ভালো হলে নিশ্চয়ই তারা সাধুবাদ পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটারদের প্রতি অন্যের উপরে অভিযোগের তীর ছুঁড়ে লাভ নেই, নিজে নিজের দায়িত্বটা আমরা পালন করলাম কিনা সেটি খেয়াল রাখা দরকার। অর্থাৎ প্রত্যেক ভোটারের ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবার চেষ্টা করা, কোনো ব্যত্যয় ঘটলে তার জন্য যে আইনি পদক্ষেপ নেওয়া সেটি নেওয়া প্রয়োজন বলে ওনারা দুজনেই পরামর্শ দিয়েছেন। এবং সেটি একটি ভালো নির্বাচন করবার জন্য খুবই জরুরি। কাজে আমরা আশা করব যারা ভোটার এই 3 সিটি কর্পোরেশনে, তারা যেন প্রত্যেকে ভোট তারে সক্রিয় থাকেন এবং অন্যকে উৎসাহ যোগান। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, সবার জন্য শুভকামনা।